আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান, প্রিয় শিক্ষার্থী। আজকে কথা বলবো নিও ক্লাসিক্যাল পিরিয়ড নিয়ে। শুরুতেই আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা শুরু কত থেকে শেষ কত থেকে আমি একটু বিশেষভাবে অনুরোধ জানাতে চাই যে আপনারা একটু লেখেন। নিও ক্লাসিক্যাল যুগ যেটা, সেটা শুরু হয়েছে 1660 এবং শেষ হয়েছে 1798, এবং এর পরেই কিন্তু শুরু হয়েছে রোমান্টিক যুগ। যাই হোক, আমরা সেখানে যাচ্ছি না, যেহেতু সেটা আজকে আমাদের পড়ার বিষয় না। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে একটু লিখে ফেলতে হবে যারা যুক্ত রয়েছেন। নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা শুরু হয়েছে 1660, শেষ হয়েছে 1798। একটু লিখে ফেলতে হবে 1660, 1798। একটু খেয়াল করবেন, পরীক্ষা কিন্তু মাঝে মাঝে এইভাবে প্রশ্ন আসে যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা কত বছরের জন্য ছিল। খেয়াল করেন, এইখানে আছে 40 আর এখানে আছে 98, কত হলো? এই যে হচ্ছে 8 আর এই হচ্ছে কত, 13, 38 বছর। তো পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন আসে যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা কত বছর ছিল, কত বছর স্টে ছিল, ঠিক আছে। সেটাও পরীক্ষায় প্রশ্ন আসে। আমার মনে হয় যোগে ঠিক আছে কিনা। এ পাশে 40, ও পাশে হচ্ছে 98, 8, এখানে হচ্ছে 9 আর 4 13। ম্যাথের টিচার না তো, তো ভয় লাগে যে কখন ভুল লিখে ফেলি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আরেকবার বলছি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা হচ্ছে 1660 থেকে শুরু হয়েছে, 1798 থেকে শেষ হয়েছে। এবং এটা হচ্ছে 138 বছরের একটা যুগ ছিল। প্রত্যেকটা বছর যুগের ক্ষেত্রে কত বছর সেই যুগটা স্টে ছিল সেটা কিন্তু লিখে রাখবেন, সেটা মনে রাখবেন, কারণ সেটা থেকে প্রশ্ন আসতে পারে। লিটারেচারের প্রশ্ন যদি কঠিন হয়, এখান থেকে বেরোয় আসা খুবই টাফ। কিন্তু সহজ হলে মোটামুটি করা যায়। আচ্ছা, একটু খেয়াল করবেন, বলা হচ্ছে দিস এজ, এই এজ কে বলা হয়, মানে এই সময়টাকে বলা হয় 17th 18th সেঞ্চুরি লিটারেচার, ঠিক আছে। তাহলে আমরা পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা কত সেঞ্চুরিতে ছিল? 17 18 সেঞ্চুরিতে, ঠিক আছে। প্রশ্নটা বুঝতে পারছি কিনা, ইয়েস অর নো একটু জানাইতে হবে ভাই। ইয়েস অর নো। লিটারেচার একটা, মনে করেন যে বোরিং জিনিস। লিটারেচারের যে গল্পগুলো আছে সেই গল্পগুলো হচ্ছে মনে করেন যে ইন্টারেস্টিং, কিন্তু আমাদের তো পরীক্ষায় গল্প আসে না ভাই। সো আমাদের যে ইনফরমেশন গুলো জিকের মতো করে পড়তে হয়, এগুলো পড়া আসলেই আমাদের নন ব্যাকগ্রাউন্ড যারা মানে ইংলিশের ব্যাকগ্রাউন্ডে যারা না, যারা ইংলিশ লিটারেচার পড়েনি, তাদের জন্য এটা একটু বোরিং লাগে। আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলছিলাম স্যার, একটু খেয়াল করবেন। এই ইয়েসটা কত সালে ছিল, কত সেঞ্চুরিতে ছিল? 17 18 সেঞ্চুরি, 17 18 সেঞ্চুরি, 17 18 সেঞ্চুরি। সাল তো মনে থাকলে আপনার এটাও মনে থাকবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড। সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড মানে বোঝেন? সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড মানে হচ্ছে বেনামি। সিউডো মানে হচ্ছে বেনামি, মানে হচ্ছে ভুয়া, ঠিক আছে। তাহলে এই পিরিয়ডটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যদি বলা হয় আরেকটা নাম কি, তাহলে বলতে হবে সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড। আবার বলছি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যদি আরেকটা নাম জিজ্ঞাসা করো, আমি কিন্তু এই স্লাইডটা দেবো ভাই, এটা কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন না। আপনাদের কিন্তু এই স্লাইড দেখে দেখে নোট করে নিতে হবে খাতায়। খাতায় নোট করে পরীক্ষার আগে শুধু নোটগুলো পড়বেন। আমি যেগুলো এখানে মার্ক করে দিব সেগুলো বেশি বেশি করে পড়বেন। এরপর একটু খেয়াল করবেন, এই যুগটাকে বলা হয় এনলাইটমেন্ট, এনলাইটমেন্টের যুগ। কি বলা হয়? এনলাইটেনমেন্টের যুগ বা এনলাইটমেন্টের যুগ, ঠিক আছে। মানে আলো ছড়াইছে এই যুগে আর কি। এরপরটা চলে যাব আমরা। এই যুগে আমরা দেখতে পাই যে ইমিটেট করতো এই যুগের লেখকরা, ইমিটেট করে লিখতো, মানে অনুকরণ করে লিখতো। কাদেরকে অনুকরণ করে লিখতো একটু দেখবেন? অ্যানশিয়েন্ট গ্রিক, মানে প্রাচীন গ্রিক। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, প্রাচীন গ্রিকদের এবং রোমান লিটারারি মানে রোমান সাহিত্যকে। তাহলে আরেকবার একটু মনোযোগ দিয়ে শোনেন যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা শুরু হয়েছে 1660, এরা শেষ হয়েছে 1798, ঠিক আছে। 38 বছরের একটা পিরিয়ড ছিল, ওকে। এবার দ্বিতীয় কথা আমরা পড়ছি কি, পড়ছি এই যুগটা হচ্ছে 17 18 সেঞ্চুরি। এরপর আমরা পড়েছি এই যুগটাকে বলা হয় সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড। এরপরে আমরা পড়েছি কি, এই যুগটাকে বলা হয় এনলাইটমেন্টের পিরিয়ড। আবার একটা জিনিস আমরা পড়লাম কি, এই যুগের যে সাহিত্যিকরা ছিলেন তারা অনুকরণ করে লিখতো। কাদেরকে অনুকরণ করে লিখতো? প্রাচীন গ্রিকদের এবং রোমানদের সাহিত্যকে অনুকরণ করে লিখতো। আশা করি বুঝতে পারছি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন যুগের লেখকরা ওই ইমিটেট করে লিখতেন গ্রিকদের বা রোমানদের, তখন আপনার লিখতে হবে ক্লাসিক্যাল পিরিয়ডের লেখকেরা, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, সব থেকে মজার বিষয় হচ্ছে এটা দিয়ে যদি লিটারেচার দিয়ে যদি লিখিততে প্রশ্ন আসতো, তাহলে ইংলিশ ব্যাকগ্রাউন্ড বাদে অন্যদের মনে হয় সব থেকে টাফ হয়ে যেত বিসিএস কোয়ালিফাই করা। আচ্ছা, এবার একটু খেয়াল করতে হবে, এই যুগের একটা স্লোগান আমরা দেখতে পাচ্ছি, আর্ট ফর হিউম্যানিটি সেক। এটা হচ্ছে মানুষের জন্য, মানে আর্ট ফর হিউম্যানিটি, মানে হিউম্যানিটি সেক, মানুষের জন্য হচ্ছে সাহিত্য তৈরি হয় এই যুগে, হ্যাঁ। এর আগে মনে করেন আগের যুগগুলোতে, প্রাচীন যুগগুলোতে, সাহিত্যগুলোতে ঈশ্বরের বন্দনা করা হইতো, ধর্মকেন্দ্রিকতা ছিল। কিন্তু এই যুগে এসে মানুষ কেন্দ্রিক, ঠিক আছে, যে মানুষের ভালোবাসা, প্রেম প্রীতি, সংসার, অমুক তমুক নিয়ে লেখা হইতো। তাহলে এই যুগটা হচ্ছে আর্ট অফ হিউম্যানিটি সেক, ওকে। আচ্ছা, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে চলে যাব। আর এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, একটু খেয়াল করবেন, রোমান্টিক যুগে হচ্ছে আর্ট ফর আর্ট সেক। তাহলে এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খেয়াল করতে হবে কিন্তু। আপনি বিগত বছরের প্রশ্ন সলভ করলে কিন্তু এই দুটো পাবেন যে
আর্ট ফর হিউম্যানিটিস এ কোন যুগের? নিওক্লাসিক্যাল যুগের। আবার আর্ট ফর আর্টস এ কোন যুগের? এটা হচ্ছে রোমান্টিক যুগের। গেল, রোমান্টিক যুগ হচ্ছে এর পরের যুগ। এরপর একটু খেয়াল করবো আমরা এইখানে, ওকে, একটু খেয়াল করবেন। ইন দ্য 18th সেঞ্চুরি, 18 শতকে কি বলা হচ্ছে? দ্য ইংলিশ নভেল বিগান থ্রু দ্য ওয়ার্কস অফ ড্যানিয়েল ডিফো। তার মানে এই যে নিওক্লাসিক্যাল পিরিয়ডের যে লেখালেখি শুরু করেন, যারা শুরু করেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ড্যানিয়েল ডিফো, তারপর হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন এবং হেনরি ফিল্ডিং। ওই যে হেনরি ফিল্ডিং এর একটা লেখা প্রায় পরীক্ষায় আসে। তাহলে এই যুগের অগ্রদূত বলা যায়, এই যুগের মানে সব থেকে শ্রেষ্ঠ লেখকদের মধ্যে তিনজনের নাম বলা যায়। সে হচ্ছে ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন, স্যামুয়েল জনসন না, বলতে গেলে স্যামুয়েল জনসন চলে আসে, স্যামুয়েল রিচার্ডসন এবং আরেকটা হচ্ছে হেনরি ফিল্ডিং। এরপর একটু খেয়াল করতে হবে, এইখানে আমরা আর তেমন কোনো কিছু, ওকে, এখানে আর তেমন কিছু আমাদের পড়া দরকার নেই, আপনারা চাইলে এগুলো রিডিং পড়তে পারেন। তাহলে আমি যে বিষয়গুলো আপনাদেরকে মার্ক করে দিয়েছি, আপনারা শুধু সেই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন। আমি যে বিষয়গুলো মার্ক করে দিয়েছি সেই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন আশা করি। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কে আরো তিনটা ভাগে ভাগ করছি, একটু খেয়াল করবেন। প্রথম হচ্ছে রিস্টোরেশন পিরিয়ড, অগাস্টিন পিরিয়ড, এরপর এটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি, ঠিক আছে? তো এই তিনটা পিরিয়ডের পরীক্ষা আবার সাল পরীক্ষায় চলে আসে যে রিজিস্ট্রেশন পিরিয়ড কত সাল থেকে কত সাল, একটু খেয়াল করবে 1660 থেকে 1700, 1660 থেকে 1700। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। আর অগাস্টিন পিরিয়ড, এই দুটা পিরিয়ড ইম্পর্টেন্ট। মাঝে মাঝে এটাও আসতে দেখা যায়, কিন্তু আমরা রিজিস্ট্রেশন অগাস্টিনকে, এই দুটা পিরিয়ডকে বেশি গুরুত্ব দিব আর কি। রিজিস্ট্রেশন পিরিয়ড নামটা শুনে বোঝা যায় মানে রাজা নির্বাসনে চলে গেছিল, তাকে পুনরায় আবার রাজা হিসেবে ফিরে নিয়ে আসা, মানে রাজাকে বাদ দিয়ে একটা নিয়ম কানুন চালু করা হয়েছিল। এরপরে দেখলো যে এই নিয়মে তো আসলে দেশ চলবে না, এই নিয়মে দেশ চললে তো মানে গণতন্ত্র ফিরে আসা হয়েছিল। মানে ভোটের মাধ্যমে একজনকে নির্বাচন করা হবে, সেই করবে। সো দেখলো যে এইভাবে দেশ চললে দেশ ভালোভাবে চলতেছে না, তাই পুনরায় আবার রাজাকে ক্ষমতায় বসানো হয়, রাজাকে ডেকে এনে, হ্যাঁ। এই জন্য এই ইয়াটাকে বলা হয় রেজিস্ট্রেশন, মানে পূর্ণ সংস্কার হইলো আর কি। আচ্ছা, যাই হোক, একটু খেয়াল করবেন তাহলে 1660 থেকে কোথায় 1700, 1660 থেকে কোথায় 1600, এরপর 1700। এরপর একটু খেয়াল করবেন অগাস্টিন পিরিয়ডটা হচ্ছে 1700 থেকে 1745, 1700 থেকে 1745। আর এজ অফ সেন্সিবিলিটি এটা হচ্ছে 1745 থেকে অপশনে যদি 1798 না থাকে তাহলে দিতে হবে 1785। এটা মাথায় রাখতে হবে যে অপশনে যদি 1798 না থাকে তাহলে 1785 মনে রাখতে হবে। স্যার, আমি যে বিষয়গুলো নোট করাচ্ছি আপনি শুধু ওই বিষয়, আমি তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে আপনাদেরকে দিয়েছি স্লাইডের মধ্যে, এরপরেও আবার মার্ক করে দিচ্ছি যে এইগুলোকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তো শিক্ষার্থী খেয়াল করতে হবে এখানে কি লেখা রয়েছে, প্রমিনেন্ট ক্রিটিক মানে সমালোচক অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের প্রমিনেন্ট কিছু সমালোচক আছে যারা শেক্সপিয়ারকে নিয়ে লিখেছেন, সমালোচনা করেছেন, তার ভালো দিকগুলো বা খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করেছেন। আলোচনা যারা করে তাদেরকে সমালোচক বলে না, যারা নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলে তাদেরকেই সাধারণত ক্রিটিক বলা হয়। আচ্ছা, একটু খেয়াল করবেন মানে ভুল দিকগুলো তুলে ধরে আর কি। এর মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন, জন ড্রাইডেন, উইলিয়াম হ্যাজলিট, এরপরে হচ্ছে এস.টি. কলেরিজ, টি.এস. এলিয়ট এবং এ.সি. ব্রাইডলি। এদের লেখাগুলো আমরা পড়বো একটু সামনে থেকে, তাহলে আমরা এইখানে মনে রাখবো যে প্রমিনেন্ট ক্রিটিক অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের বিখ্যাত মানে প্রমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, বিখ্যাত ক্রিটিকগণ কারা কারা। এরপরে আমরা চলে যাব রিস্টোরেশন পিরিয়ড। রিস্টোরেশন পিরিয়ডটা একটু ছোট হয়ে গেল কেন? রিস্টোরেশন পিরিয়ড, ওকে, যাই হোক, এটা ছোট হয়ে গেছে, কিছু করার নেই। আমরা মনে হয় দেখতে অসুবিধা হচ্ছে না, আমি একটু লিখে দিই। রিস্টোরেশন পিরিয়ড, দা রিস্টোরেশন পিরিয়ড, রিস্টোরেশন পিরিয়ড, দা রিস্টোরেশন পিরিয়ড, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করবেন রিস্টোরেশন পিরিয়ডটা শুরু হয়েছে কত সালে পড়েছি আমরা? 1660, এবং শেষ হয়েছে কত সালে? 1700। 1660 সালে শুরু, 1700-তে শেষ, রাইট? আচ্ছা, রিস্টোরেশন পিরিয়ডটা একটু খেয়াল করেন। ওই যে কথাটা বললাম, রিস্টোরেশন মিন্স রিস্টোরেশন অফ মোনার্কি। ওই যে রাজাকে তাড়াই দিয়েছিল, দিয়ে ওই যে ভোটাভুটির সিস্টেম চালু করছিল, আবার দেখলো যে এ তো ভালো করে দেশ চালাতে পারছে না, তাই পুনরায় আবার রাজাকে এনে ক্ষমতায় বসানো হলো। এটাকে বলা হচ্ছে মোনার্কি, মানে রাজাকে এনে বসানো। আচ্ছা, এরপর একটু খেয়াল করতে হবে এজ অফ ড্রাইডেন, এই যুগটাকে বলা হয় এজ অফ ড্রাইডেন, মানে ড্রাইডেন এই যুগের সব থেকে বিখ্যাত কবি ছিলেন, তার নামে এই যুগটাকে আবার বলা হয় এজ অফ ড্রাইডেন। এরপর একটু খেয়াল করতে হবে আফটার দ্য ফেমাস পোয়েট জন ড্রাইডেনের পরে কি আছে, এই যুগটা আপনার দ্য ফলেন অফ কমনওয়েলথ। ওই যে আমরা কমনওয়েলথ পিরিয়ড পড়েছিলাম না আগেরটা, কমনওয়েলথ পিরিয়ডে যে ভোটাভুটির সিস্টেম চলে আসলো, আমরা যখন গণতন্ত্র চালু করছি ওরকম চালু করছিল, কিন্তু তাতে তারা সফল হয়নি। তারপরে এই যুগটা পুনরায় আবার রাজাকে এনে বসালো হলো, যেটা আমি বললাম। আচ্ছা, এইখানে আমরা আর কি দেখবো,
এইখানে আমরা দেখতে পারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই সময় কিন্তু শিল্পায়ন শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। ওই যে ইংল্যান্ডে হচ্ছে শিল্প বিপ্লব শুরু হলো। তো এই সময়টাই, এই রিয়েস্ট্রেশন পিরিয়ডটাই কিন্তু শিল্প বিপ্লব। তাহলে প্রশ্ন হতেই পারে যে শিল্প বিপ্লব যুগ শুরু হয়েছিল কোন পিরিয়ডে ইংরেজি সাহিত্যের, সেটা হচ্ছে রিয়েস্ট্রেশন পিরিয়ডে। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখব এইখানে হচ্ছে আমরা দেখতে পাই যে 1662 সালে দ্য রয়্যাল সোসাইটি ওয়াজ ফাউন্ড দ্য প্রমোট সিগনিফিক্যান্ট সাইন্টিফিক রিসার্চ, স্যার আইজাক নিউটন ওয়াজ মেম্বার। এই সময়কার একটা মানে রয়্যাল সোসাইটি ছিল যেটা ফর্ম করা হয়েছিল, গঠন করা হয়েছিল, সেটার একজন বিখ্যাত মেম্বার ছিলেন স্যার আইজাক নিউটন। আইজাক নিউটনকে আমরা সবাই চিনি মোটামুটি। এরপরে আরেকটা বিষয় এখানে পড়বো, এই সময়টায় 1889 সালে, এটা বিসিএস অনেকবার এসেছে, সরি 1689 সালে এটা বিসিএস অনেকবার এসেছে, বিল অফ রাইটস গ্রহণ করা হয়। বিল অফ রাইটস মানে এর আগে কি ছিল জানেন? রাজা যা বলবে তাই, রাজার হাতেই সব ক্ষমতা, রাজা যা বলবে তাই, রাজার বিচারই শেষ। আপনি ভুল করছেন না দোষ করছেন, দেখবেন বাংলাদেশে অনেক সিনেমা আছে সেখানে বলা হয় ওর মৃত্যুদণ্ড দাও, ওকে ফাঁসি দাও, ওকে, মানে কোনো কিছু বিচার বিবেচনা নাই, রাজার যা ইচ্ছা হচ্ছে তাই। কিন্তু এই বিল অফ রাইটস যখন পাশ করা হয় তারপর থেকে রাজার ক্ষমতা কিছুটা কুক্ষিগত করা যায়, ঠিক আছে? রাজার ইচ্ছা মতো কাজ করতে পারছিল না। এরপরে আমরা এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, এখানে আমি মোটামুটি একটা ইনফরমেশন নিয়ে নিয়েছি রেজিস্ট্রেশন পিরিয়ডে আমাদের যতটুকু জানা দরকার। আপনাদের আরো বেশি জানতে ইচ্ছে হলে আপনি এখান থেকে পড়তে পারেন। আমরা এখন যাকে দেখতে পাচ্ছি জন মিল্টন, বিসিএস এর প্রিপারেশন নিতে গেলে যে কজন ব্যক্তিকে আপনাকে পড়তে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে শেক্সপিয়ার, আর দ্বিতীয় অন্যতম ব্যক্তি হচ্ছেন এই জন মিল্টন, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করতে হবে, তিনি বলছেন ইপিক পোয়েট এবং গ্রেট মাস্টার অফ ভার্স ইন দা পিউরিটান পিরিয়ড, পিউরিটান পিরিয়ডের মাস্টার ছিলেন তিনি, এবং বলা হচ্ছে কল দ্য লাস্ট গ্রেট পোয়েট অফ দ্য রেনেসান্স এজ। আমরা রেনেসান্স যে এজটা ছিল সেই এজের লাস্ট গ্রেট পোয়েট ছিলেন এই জন মিল্টন। এবং তার সব থেকে বিখ্যাত যে লেখা সেই দুইটা যেটা পরীক্ষায় আসে একটু খেয়াল করবেন, প্যারাডাইস লস্ট আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইন, ঠিক আছে? প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন। একটু মেনশন করতে চাই, তিনি কিন্তু অন্ধ হয়ে গেছিলেন, একটু খেয়াল করতে হবে, তিনি কিন্তু অন্ধ হয়ে গেছিলেন, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করতে হবে এখানে, এখানে ওকে, এখানে আর কিছু দরকার নেই। তাহলে একটা হচ্ছে প্যারাডাইস লস্ট আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইন। তাহলে পরীক্ষায় দুইটাই প্রশ্ন এসেছে, দুইটাই আমরা মনে রাখবো যে প্যারাডাইস লস্ট কার লেখা? জন মিল্টনের। প্যারাডাইস রিগেইন কার লেখা? এটাও জন মিল্টনের। আচ্ছা একটু বিস্তারিত পড়তে চাইলে এর ভিতরে আপনারা জেনে নিতে পারেন আপনাদের ইচ্ছা। জন মিল্টনের ফেমাস টাইটেলটা একটু দেখবো আমরা এখানে, তার ফেমাস, ওকে এই দুটো তো আমরা দেখেছি, এটার দরকার নেই, আমরা একটু সামনের দিকে যাই। জন মিল্টনের তাহলে ওই দুটো মনে রাখবো, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে জন ড্রাইডেন, খুবই বিখ্যাত। জন মিল্টনের পরেই বিখ্যাত ব্যক্তি হচ্ছেন জন ড্রাইডেন। তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। সো একটু খেয়াল করবেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম কাকে বলা হয়? বলতে হবে জন ড্রাইডেন। জন ড্রাইডেনের জন্ম দিয়ে রয়েছে, আপনি যদি অনেক সাল মনে রাখার ক্ষমতা থাকে আপনি সাল মনে রাখতে পারেন, পরীক্ষায় মাঝে মাঝে আসে। আর যদি মনে করেন না স্যার এত সাল আমি পড়বো না, পরীক্ষায় তো একটা আসবে, ওই একটা আমার না পারলে কোনো সমস্যা নেই, সো আপনি সাল স্কিপ করতে পারেন, আমি নিজে সাল স্কিপ করতাম। আচ্ছা এরপর একটু খেয়াল করবেন, ইংল্যান্ডের ফার্স্ট পোয়েট লিউরেট ছিলেন তিনি। এবং আমরা পরে যেটা দেখবো সেটা হচ্ছে এই লেখাটা দেখবেন, আমরা কিছু পড়েছিলাম না, শেক্সপিয়ারের লাস্ট যে কাজ ছিল দ্য টেম্পেস্ট, ওইটার তিনি ক্রিটিসিজম করেছেন, ঠিক আছে? এবং ক্রিটিসিজম করে একটা লেখা লিখেছেন, সেটার নাম হচ্ছে দ্য এনচেন্টেড আইল্যান্ড, এটা লিখেছেন। সো আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম, দ্য টেম্পেস্ট এ ক্রিটিসিজম করে জন ড্রাইডেনের লেখা কোনটি? সেটা হচ্ছে দ্য এনচেন্টেড আইল্যান্ড। আচ্ছা এরপরটা একটু দেখবো আমরা, এরপরটা দেখবো হচ্ছে স্যার ওকে গ্লোরিয়াস, এটা আমাদের দরকার নেই। তার ফেমাস ওয়ার্ক গুলো যেগুলো পরীক্ষায় অনেকবার এসেছে, প্রথম হচ্ছে অল ফর লাভ, এটা পরীক্ষায় কয়েকবার এসেছে, অল ফর লাভ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওকে, আমরা অ্যান ইভিনিংস লাভ, এটা দেখতে পারি, এটা পরীক্ষা আসেনি কিন্তু গুরুত্বপূর্ণ। গ্রানাডা, এটা দেখবো, গ্রানাডা, এই যে দ্য কুয়েস্ট অফ গ্রানাডা, এটা দেখবো, দ্য কুয়েস্ট অফ গ্রানাডা, এইটা পরীক্ষা এসেছে। প্রিফেস টু দ্য ফেবলস, প্রিফেস টু দ্য ফেবলস, এটা পরীক্ষা এসেছে, এটা পরীক্ষা এসেছে, এটা পরীক্ষা এসেছে, অল ফর লাভ পরীক্ষা এসেছে। তার মানে বাকি সবগুলো আপনারা পড়বেন, কিন্তু এই যে পরীক্ষায় যেগুলো এসেছে যেহেতু এগুলো রিপিট হয় এই জন্য এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা এই হচ্ছে বিষয়, আমরা একটু সামনের দিকে চলে যাব। জন ড্রাইডেনের বিখ্যাত কিছু কবিতা রয়েছে, তার মধ্যে হচ্ছে আমরা ওকে
বিখ্যাত কবিতা, এটা পড়ার দরকার নেই। আমরা কোট গুলো দেখবো, কোট গুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। এই যে জেলাসি ইজ দ্য প্রুফ অফ লাভ, জেলাসি ইজ দ্য প্রুফ অফ লাভ, মানে হচ্ছে আপনি যদি কারোর প্রতি মানে হিংসা কাজ করে, যে এই তোমার সাথে অমুক ছেলে কথা বললো কেন, এই তোমার সাথে অমুক মেয়ে কথা বললো কেন, বা এই যে বিভিন্ন ধরনের হিংসা যদি আপনার মধ্যে কাজ করে আপনার প্রেমিক বা প্রেমিকা নিয়ে, তার মানে আপনার হচ্ছে ভালোবাসা খাটে, এটা বোঝা যায় আর কি, বা ভালোবাসেন আপনি তাকে, এটা বোঝা যায়। সেটা বলা হচ্ছে যে জেলাসি, হিংসা ইজ দ্য প্রুফ অফ লাভ। আরেকটা হচ্ছে আহ এই যে এই যে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, আপনি বাস্তব জীবনের সাথে আপনার সাথে মিলে যাবে। বলা হচ্ছে উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিট, প্রথমে আমরা আমাদের অভ্যাস তৈরি করি, এরপর কি হয়, দেন হ্যাবিট মেক্স আস, তারপর অভ্যাস আমাদেরকে চালায়। ঠিক আছে, তো আমরা কি করি, সকালে দেরিতে থেকে উঠি, সকালে দেরিতে ঘুম থেকে উঠি, এই করে করে আমি একটা অভ্যাস খারাপ করে ফেললাম। এরপরে পরবর্তীতে যে আমি আর সকালে ঘুম থেকে উঠতে পারছি না। তো এটাই বলা হচ্ছে যে উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিট, আমরা প্রথমে অভ্যাস তৈরি করি, দেন হ্যাবিট মেক্স আস, তারপর হবিট আমাদেরকে পরিচালনা করে। আচ্ছা, এইটা দরকার নেই, তে থিঙ্ক টু লিটল উ, এটা আমাদের প্রয়োজন নেই। তো এই দুটো এখানে কোটেশনটা ইম্পর্টেন্ট, এই দুটো পড়ে ফেলবেন। জন ড্রাইডেনের ছবি দেখতে পাচ্ছেন, যদি আপনার দেখতে ইচ্ছা হয় এই জন্য ছবিগুলো রেখেছি। আচ্ছা, সবগুলো লেখা সম্ভব হয়নি। উইলিয়াম কনগ্রিভ, ঠিক আছে, তিনি ফ্রেন্ড ছিলেন জনাথন সুইফটের। আচ্ছা, এরপরে মানে একজনের বন্ধু হয়েও কিন্তু ফেমাস সাহিত্যিক হওয়া যায়, সেটা বোঝানো হচ্ছে আর কি। তিনি হচ্ছে ফেমাস ফর কমেডি অফ ম্যানার্স, ঠিক আছে, তার মানে কমেডি অফ ম্যানার্স এর জন্য ফেমাস লেখক হচ্ছেন উইলিয়াম কনগ্রিভ। তার বিখ্যাত যে লেখা, তার মধ্যে যেটা পরীক্ষায় সববার আসে, প্রায় আসে, সেটা হচ্ছে লাভ ফর লাভ, লাভ ফর লাভ। তারপরে হচ্ছে দ্য মর্নিং ব্রাইড, দ্য মর্নিং ব্রাইড। আরেকটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যদি পরীক্ষা কঠিন প্রশ্ন হয় তখন এগুলো আসে। লাভ ফর লাভ, ওইখানে খেয়াল করেছেন, ওটা ছিল কিন্তু ওয়াল ফর লাভ। দেখবেন আপনি একটু পরে গোলানো শুরু হবে। এই যে ওয়াল ফর লাভ, এটা হচ্ছে জন ড্রাইডেনের। আর এইখানে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু লাভ ফর লাভ, এটা হচ্ছে উইলিয়াম কনগ্রিভের। সো এই যত পড়বেন লিটারেচার মনে হচ্ছে তত যেন ভুলে যাইতেছে এরকম মনে হবে। আর দ্য মর্নিং ব্রাইড, এই তিনটা পড়বেন এখানে। এবার আমরা জন বানিয়ানেরটা পড়বো, জন বানিয়ানেরটা দেখবো। একটু খেয়াল করবেন, তার বিখ্যাত বিষয়গুলো একটু দেখবো। আমরা এখানে দেখবো তার ফেমাস বুক যেটা পরীক্ষা এসেছে সেগুলোকে গুরুত্ব দেবো, বাকি আর কিছু এখানে দরকার নেই। তার এইগুলো আপনারা পড়বেন একবার রিডিং, কিন্তু আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো অবশ্যই পড়ে যাবেন। সেটা হচ্ছে প্রথম যেটা, পিলগ্রিম প্রোগ্রেস, এটা অনেকবার পরীক্ষা এসেছে, আপনি 6 থেকে 7 বার এই জন বানিয়ানের একটাই লেখা 6 থেকে 7 বার, পিলগ্রিম প্রোগ্রেস, পিলগ্রিম প্রোগ্রেস কয়েকবার বললে হবে। এরপর হচ্ছে কি, দ্য হলি ওয়ার, হলি ওয়ার। এরপর হচ্ছে কি আছে, আহ এরপরটা ইম্পর্টেন্ট না, তার ফেমাস একটা কোটেশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ আ হার্ট উইথাউট ওয়ার্ডস দ্যান ওয়ার্ডস উইথাউট এ হার্ট। এটা কখনো পরীক্ষা আসেনি, তো পরীক্ষা আসেনি বলে যে আসবে না ব্যাপারটা এমন না, আসতেও পারে, এই জন্য আমরা মনে রাখার চেষ্টা করব। একটু খেয়াল করবেন, তিনি একটা যে লেখা লিখেছিলেন সেটা হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস। এই যে পিলগ্রিম প্রোগ্রেস লেখাটা লিখেছেন, এই লেখাটা তিনি জেলখানায় বসে রচনা করেছেন, ঠিক আছে। এবং এই যে দ্য পিলগ্রিম প্রোগ্রেস সব থেকে বেশিবার পরীক্ষা আসা, সো এটাকে ট্রিপল স্টার মার্ক করে রাখতে পারেন। তো শিক্ষার্থী, আমরা পরে চলে যাচ্ছি। স্যামুয়েল বাটলার রয়েছেন, স্যামুয়েল বাটলার জন্ম দেওয়া রয়েছে, আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। তিনি একজন ফেমাস পোয়েট এবং স্যাটারিস্ট ছিলেন, তাহলে একই সাথে কবি এবং স্যাটারিস্ট, আমরা স্যাটার করে ব্যঙ্গ করে মানে হচ্ছে প্রহসন করে করে লিখতেন, ঠিক আছে, ব্যঙ্গ করে করে লিখতেন, এই জন্য তাকে স্যাটারিস্ট বলা হতো। তার ফেমাস লেখা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হুডিভার্স। এই হুডিভার্সটা পড়বেন, এবং হচ্ছে এখানে আর তেমন কিছু দরকার দরকার নেই। আচ্ছা, আমরা একটু সামনের দিকে চলে যাই। জন লক রয়েছেন, তার ইয়াটা একটু দেখবো আমরা। সেটা হচ্ছে তিনি হচ্ছে ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি, মানে ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি বলা হয় তাকে। এবং তার লেখার মধ্যে ফেমাস বুক রয়েছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান, এটা পড়বেন। এবং এখান থেকে সাম থটস দরকার নেই, ওকে, এগুলো দরকার নেই। কোডটা রয়েছে ওয়ার দেয়ার ইজ নো ল দেয়ার ইজ নো ফ্রিডম, যেখানে কোনো আইন নেই সেখানে কোনো স্বাধীনতা নেই। খুবই ইম্পর্টেন্ট, কয়েকবার পরীক্ষা এসেছে, কিন্তু এটা যেহেতু একজন আননোন লেখক এই জন্য এটা অনেকেই উত্তর দিতে পারে না। নিশ্চয়ই আপনার এই কোটেশনটা মনে রাখবেন, তাহলে পরীক্ষা হলে উত্তর দেওয়া সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীটা চলে যেতে চাই, একটু খেয়াল করবেন, এটা দেখবেন। এটা দরকার নেই, আহ না এটা দরকার নেই, এটা বাদ। আচ্ছা, এরপর হচ্ছে আরফাবেন। এই আরফাবেনেরটা আমরা একটু দেখবো, তার ফেমাস ওয়ার্ক দুটা পড়বো, আর কিছু না পড়লেও চলবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, দ্য ফার্স্ট প্রফেশনাল ওমেন রাইটার, ঠিক আছে, দ্য ফার্স্ট প্রফেশনাল ওমেন রাইটার অফ রিস্টোরেশন পিরিয়ড, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, তার ফেমাস লেখা হচ্ছে দ্য রোভার, এটা পড়বেন, এটা একটা কমেডি, সেটা জেনে রাখবেন, এটা কমেডি। আর অর্ণক, এইটা পরীক্ষা এসেছে, ঠিক আছে,
আলফাবেনের লেখা এই যে অর্ণক, এটা পরীক্ষা এসেছে, এটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী একটু সামনের দিকে চলে যাচ্ছি, এরপর একটু খেয়াল করবেন, এটা পড়ার দরকার নেই, এটা বাদ, আপনারা একবার দেখতে পারেন আপনার ইচ্ছা। অগস্টিন পিরিয়ডে চলে আসলাম, তাহলে আমাদের রেজিস্ট্রেশন পিরিয়ড শেষ, আমরা অগস্টিন পিরিয়ডে চলে আসছি। অগস্টিন পিরিয়ডে নিশ্চয়ই আমাদের মনে আছে 1700 থেকে 1745, 1700 থেকে 1745। এবার একটু খেয়াল করতে হবে অগস্টিন পিরিয়ডের, আমরা এখানে দেখব হচ্ছে আহ এই এজটাকে বলা হয় এজ অফ পোপ, মানে এই যুগে পোপের শাসন শুরু হয়, ঠিক আছে, মানে পোপের একটা ক্ষমতা তৈরি হয়। এই যে এখন আমরা ওই যে পোপ ফ্রান্সিস কিছুদিন আগে মারা গেল, পরে আরেকজন পোপ হলো আমেরিকার, তাই না, ওরকম এজ অফ পোপটা শুরু হয় এখান থেকে। এবং এই যুগের সব থেকে ফেমাস পোয়েট একজন ছিলেন, তিনি হচ্ছেন আলেকজান্ডার পোপ, ঠিক আছে, এজ অফ পোপ আলেকজান্ডার পোপ। আচ্ছা এইখানে ওকে, এরপর আমরা চলে যাচ্ছি এখানে আমরা গ্রেট ব্রিটেন, ওকে। আচ্ছা এই সময় আহ এখানে হচ্ছে, আচ্ছা এইখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এর আগে এখানে হচ্ছে আমরা দেখি না ইউকে আছে, ইউকের এখানে স্কটল্যান্ড আছে, তারপরে হচ্ছে এখানে আয়ারল্যান্ড আছে এই পাশে, তারপরে এই পাশে ইংল্যান্ড আছে, মানে লন্ডন। এবং এই যে দেশগুলো, এই দেশগুলো একসাথে হয় স্কটল্যান্ডের সাথে হয়ে ইউনাইটেড কিংডম হয় 1801 সালে, এটা গ্রেট ব্রিটেন হয়। তো এই যে তিনটা দেশ একসাথে হয়ে ইউনাইটেড কিংডম হয়, এটাকে গ্রেট ব্রিটেন বলা হয়, আর আয়ারল্যান্ডটা বাদ দিয়ে। আচ্ছা এরপরে আমরা এখানে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই পিরিয়ডে শাসন করে হচ্ছে অ্যানি, কুইন অ্যানি, কিং জর্জ ফার্স্ট এবং হচ্ছে কিং জর্জ সেকেন্ড, এই দুটো জিনিস মাথায় রাখবো। আর এখানে তেমন কিছু কোনো প্রয়োজন নেই। ও আরেকটা জিনিস এখানে মনে রাখতে পারেন, এটা সাধারণ জ্ঞানে আপনাদের কাজে লাগতে পারে, সেটা হচ্ছে এইখানে দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ইংল্যান্ড ওয়াজ ফর্মড ইন দিস পিরিয়ড, মানে প্রথম ক্যাবিনেট সিস্টেম চালু হয় পার্লামেন্টের এই যে পিরিয়ডে, এই যে অগস্টিন পিরিয়ডে। এটা জিকে তে লাগবে, অন্য কোনো জায়গায় লাগবে না। তো এখানে মোটামুটি যে ইনফরমেশন গুলো আমরা দেখলাম সেটা। আরেকটা বিষয় এখানে আমাদের একটা ভুল তথ্য হয়ে গেছে, যে পোপের যুগটা শুরু হয়েছিল তো ইয়ার সময়, এলিজাবেথের সময় পোপের ইয়াটা ছিল। এখানে এই যুগটার নামকরণ করা হয়েছে মূলত আলেকজান্ডার পোপের নাম অনুসারে, আলেকজান্ডার পোপের নাম অনুসারে। আচ্ছা আমরা একটু সামনের দিকে চলে যাব, সেটা হচ্ছে এমন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, সো এখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মার্ক করব। জাস্ট আ মিনিট, আমি মার্ক করে দিচ্ছি, একটু সময় দিবেন। আচ্ছা প্রথমে হচ্ছে মক হিরোইক পোয়েট বলা হয় তাকে, তার টাইটেল গুলো আমরা নিচ্ছি। এবার হচ্ছে ফেমাস, এই একই কথা, মক হিরোইক পোয়েট, এপিক পোয়েট, এবং তাকে বলা হয় ট্রান্সলেটর অফ হোমার, ট্রান্সলেশন অফ হোমার। তাহলে ট্রান্সলেশন অফ হোমার বলা হয় কাকে? আলেকজান্ডার পোপকে। এবার একটু খেয়াল করতে হবে তিনি কি করেন, দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশন include more quotation from his work than from any writer except শেক্সপিয়ার। শেক্সপিয়ার বাদে সব থেকে বেশি কোটেশন যার কাছ থেকে অক্সফোর্ড ডিকশনারিতে সংগ্রহ করা হয়েছে সেই হচ্ছেন আলেকজান্ডার পোপ, এটা মাথায় রাখতে হবে। এবার কি বলা হচ্ছে, আমরা তার ফেমাস ইপিক মহাকাব্য কোনগুলো গুলো রয়েছে, এটা পরীক্ষা আসে দ্য রেফ অফ দ্য লক, এটা অনেকবার পরীক্ষা আসছে। সো এটা আপনারা যদি মানে 7 স্টার দেন তাও এটার গুরুত্ব শেষ হবে না, সো আমরা এটাকে 7 স্টার দিয়ে রাখি, 7 স্টার। ওকে, সো দ্য রেফ অফ দ্য লক, এটা মাথায় রাখতে হবে। এরপরে চলে যাব আমরা একটু সামনের দিকে। আলেকজান্ডার পোপের কয়েকটা কবিতা আছে, তার মধ্যে সব থেকে বেশি ফেমাস যেটা সেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে টু ভিন্ডিকেট দ্য ওয়ে অফ, কি বলে, গড টু ম্যান। এটা থিম হচ্ছে অ্যান এসে অন ম্যান। এরপরে হচ্ছে আরেকটা পরীক্ষা আসে সেটা হচ্ছে ওকে, এইটা পড়লেই হবে, আর লাগবে না। এন্ড এসে অন ম্যান এটা পড়লেই হবে, বাকিটা আপনারা দেখতে পারেন। এখান থেকে আমরা ফেমাস কোটেশন নিব, যেহেতু তার কোটেশন সব থেকে বেশি, শেক্সপিয়ারের পরেই যার কোটেশন সব থেকে বেশি নেওয়া হয়েছে সে হচ্ছে আলেকজান্ডার পোপ, তো তার কোটেশন গুলো আমরা নিব। আর লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, এটা আপনারা অনেকবার শুনেছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো এটা তার উক্তি। তো আজকে আমরা জেনে ফেললাম যে আলেকজান্ডারের উক্তি, এটা আলেকজান্ডার পোপের। আরেকটা দেখেন, এই যে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে, এটা ছোটবেলা থেকে আমরা শুনতেছি। টু ফরগিভ ইজ ডিভাইন। আচ্ছা এরপর হচ্ছে হোপ স্প্রিং ইটারনাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট, এটা দরকার নেই। ফুল রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফর ফেয়ার টু ট্রেড, এটা দরকার নেই, এদের দরকার নেই। এই দুটা পরীক্ষা আসে, এবং এটা যেহেতু আমাদের খুব পরিচিত, পরীক্ষা না আসলে আমাদের লজ্জাকর একটা বিষয় হয়ে যাবে। তো এই দুইটা আমাদেরকে জানা থাকতে হবে যে এই দুইটা লেখা হচ্ছে আলেকজান্ডার পপের। এরপর আমরা চলে যাবো জনাথন সুইফটের, ইনি আরেকজন বিখ্যাত স্যাটারিস্ট। আমি আগেই বলেছি স্যাটারিস্ট মানে হচ্ছে ব্যঙ্গ করে লেখা। আপনারা যে গালিভার ট্রাভেলস মুভিটা দেখেছেন কিনা আমি জানি না, ওই গালিভার ট্রাভেলস এর আইডিয়া কিন্তু এখান থেকে নিয়ে সিনেমা বানানো।
সো এইটা হচ্ছে জনাথন সুইফটের লেখা, এটা পরীক্ষায় আসে প্রায়। সো আমরা এখানে পড়বো, তিনি হচ্ছেন একজন বিখ্যাত স্যাটারিস্ট, মানে হচ্ছে ব্যঙ্গাত্মক লেখা লিখতেন। এবং তিনি ফেমাস, তার ফেমাস নোবেলগুলোর মধ্যে কি কি আছে, গালিভার ট্রাভেলস রয়েছে, এরপরে হচ্ছে আহ, কোথায় রয়েছে এ ভয়েস টু লিলিপুট, তারপরে এ ভয়েস টু লাপুটা, এরপরে হচ্ছে আমি গল্পগুলো বলতেছি, একটু অপেক্ষা করবেন। এ টেল অফ টাফ, এরপরে হচ্ছে রয়েছে জার্নি টু স্টেলা, এরপর দ্য ব্যাটেল অফ দ্য বুকস। তার মানে অসাধারণ অসাধারণ বুক তিনি লিখেছেন। একটু বলি, এখানে দেখতেছেন না গালিভারকে অনেক বড় একটা শরীর একটা মানুষকে বেঁধে রাখছে ছোট ছোট জায়গায়। তো গালিভার কি হয়, একটা দেশে ঢুকে যায় যেখানে তার থেকে সেই সব থেকে বড় সাইজের, মানে আমাদের মতো সাইজের কিন্তু সেই সব থেকে বড়, আর বাকি সব মানুষের সাথে ছোট 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 ছোট। আবার এইখান থেকে পরের প্রেক্ষাপটে পরের পার্টে কি হয়, সে আরেকটা দেশে চলে যায়, সেখানে যে গালিভার্স হচ্ছে সব থেকে ছোট, ওর থেকে বাকি মানুষগুলো অনেক বড় বড়, ঠিক আছে। তো এই কাহিনীগুলো নিয়ে বানানো কাহিনী। তো গালিভার ট্রাভেলস মুভি আপনারা দেখতে পারেন চাইলে। তো এই লেখাগুলো কার থেকে ইন্সপায়ার্ড হওয়া, জনাথন সুইফট, তিনি একজন স্যাটারিস্ট। স্যাটারিস্ট মানে হচ্ছে যারা প্রমোশন মূলক লেখালেখি লেখে। এরপরে একজন বিখ্যাত কবিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছে ড্যানিয়েল ডিফো, খুবই ইম্পর্টেন্ট একজন কবি। ড্যানিয়েল ডিফো সম্পর্কে পড়াশোনা করতেই হবে আপনাকে, আদারওয়াইজ পরীক্ষায় যে আপনি ধরা খাবেন। আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম না, রবিনসন ক্রুসো, কারণ মনে আছে কিনা লিখে জানাতে পারেন। এই রবিনসন ক্রুসোর লেখাটাই হচ্ছে কার, এই ড্যানিয়েল ডিফোর। এবং তাকে বলা হয় ট্রু বর্ন ইংলিশম্যান। এরপর হচ্ছে ফেমাস স্যাটারিক্যাল পোয়েম, না এটা হচ্ছে তার কবিতা, এটা হচ্ছে তার একটা কবিতা, ঠিক আছে, দ্য ট্রু বর্ন ইংলিশম্যান। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি তার একটা নোবেল রয়েছে, সেটা হচ্ছে উপন্যাস, সেটা হচ্ছে রবিনসন ক্রুসো এটা। এরপরে হচ্ছে কলোনিয়াল জ্যাক রয়েছে, ক্যাপ্টেন সিংলেটন রয়েছে। এগুলো দরকার নেই, শুধু রবিনসন ক্রুসোটা পড়েন, এগুলো পরীক্ষা আসে না, খালি খালি পড়ে আপনার ব্রেন ভারী হবে। এরপর এখানে একটু খেয়াল করি, হি ইজ নট পোর দ্যাট হ্যাজ লিটিল বাট দ্যাট ডিজায়ার মাস, এটার প্রয়োজন নেই, এইটা পড়বেন, এটা পড়বেন। দ্য ফিয়ার অফ ডেঞ্জার ইজ 10,000 টাইমস মোর টেরিফাইং দ্যান ডেঞ্জার ইটসেলফ। এইটা পরীক্ষা অনেকবার এসেছে, এইটা পরীক্ষা অনেকবার এসেছে, এটাকে ট্রিপল স্টার মার্ক করবেন। ওকে, সো আমরা একটু সামনের দিকে চলে যাই স্যার, একটু সামনের দিকে যাব। এরপর হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসনের বিখ্যাত আহ আমরা দেখতে পাচ্ছি পামেলা, এটা পামেলা, এটা পড়বো। এরপরে হচ্ছে দ্য হিস্ট্রি অফ সাউথ স্যার চার্লস গ্র্যান্ডসন, এটা দরকার নেই। এটা পড়েন ক্লারিসা, এই দুইটা, এই দুইটা তো হলেই হবে স্যার, পামেলা আর ক্লারিসা, এই দুইটা হলেই হবে, আর দরকার নেই। স্যামুয়েল রিচার্ডসনের আর কিছু পড়তে হবে না। আচ্ছা, এরপর আমরা দেখবো ওকে, এখানে দরকার নেই স্যার, এটা পড়তে হবে না। এবার আমরা চলে যাবো এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ সেন্সিবিলিটি শুরু হয় ওই যে হচ্ছে আগস্টিয়ান পিরিয়ডের পরে, সেটা হচ্ছে 1745 থেকে 1798। তবে মাথায় রাখতে হবে 98 যদি পরীক্ষা না থাকে 1785 এটা লিখবো। আচ্ছা, এইখানে আমরা দেখবো হচ্ছে লিডিং অথর, মানে এই যুগের নেতৃত্ব, লেখালেখিতে নেতৃত্ব কে দিয়েছেন, সে হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন, এটা পড়বো। এরপরে হচ্ছে এখানে এই যুগে কিন্তু অনেক কবি স্যার, এই জন্য আমরা কিছু কিছু কবি বাদ দিয়ে পড়বো, কিছু কিছু গুরুত্ব দিয়ে পড়বো। এরপরে হচ্ছে এই যুগে হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশন, সেটা হচ্ছে 1789 সালে এবং সেটা শেষ হয়েছিল 1799 সালে, এটা পড়বো। এরপর হচ্ছে স্লোগান অফ ফ্রেঞ্চ রিভলিউশন, এইটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিবার্টি, ইকুইটি, ফ্র্যাটার্নিটি, এটা গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস এখানে, আমেরিকান রেভলিউশন দরকার নেই। ওকে, এখানে আর তেমন কিছু দরকার নেই স্যার। এই যুগে এই যে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করে, স্টিম ইঞ্জিন, ঠিক আছে, এটা 1769 সালে। সেই ছিল এজ অফ সেন্সিবিলিটির কিছু জিকে, যেগুলো আপনার অন্য ইয়াতে আসতে পারে সাধারণ জ্ঞান হিসেবে, সেটা আমরা জেনে রাখলাম। আমরা একটু সামনের দিকে চলে যাব। এই যুগের গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে সব থেকে বেশি ফেমাস জিনিস সেটা হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন। তো ডক্টর স্যামুয়েল জনসনকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাকে বলা হয়, এটা পরীক্ষা এসেছে, ফাদার অফ ইংলিশ ডিকশনারি, পরীক্ষা এসেছে। তারপর হচ্ছে শেক্সপিয়ারের ক্রিটিক ছিলেন তিনি, এটা পরীক্ষা এসেছে। এরপর দেখেন ফার্স্ট লেক্সিকোগ্রাফার ছিলেন ইন ইংলিশ, এটাও পরীক্ষা এসেছে। এরপরে চলে যাব হচ্ছে আহ হি রোট 1755 সালে তিনি প্রথম ডিকশনারি লেখেন, এটা মাথায় রাখবো। তার ফেমাস বুক হচ্ছে এ প্রিফেস টু শেক্সপিয়ার, শেক্সপিয়ারকে সমালোচনা করে লেখা, এটা পড়বেন। এরপরে হচ্ছে এখানে হচ্ছে
আহ এইখানে আমরা ওকে, এটা দরকার নেই, এটা দরকার নেই। লাইফ অফ দ্য ইংল্যান্ডস পোয়েট, এটা দরকার নেই, পরীক্ষা আসে না। এই প্রিন্স অফ আবিসিনিয়া, এটা পড়তে পারেন কিন্তু পরীক্ষা আসেনি কখনো। এরপরটা আমরা দেখবো দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, দরকার নেই। রিমেম্বার জন ড্রাইডেন রোড, এই যে খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে। জন ড্রাইডেন কি লিখেছে? প্রিফেস টু দ্য ফ্যাবলস। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি লিখেছে? প্রিফেস টু দ্য লিরিক্যাল বালাড। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে যে ডক্টর স্যামুয়েল জনসন, আমি যত প্রিসাইজ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে ইনপুট করছি, এরকম প্রিসাইজ করে গুছিয়ে এনে তথ্য আপনি পাবেন না। সো আপনি যদি শুধু আমার ক্লাস না করে শুধু এই নোটগুলোই পড়েন, তাহলে আপনি পরীক্ষায় কমন পাবেন। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম, যে কারণ মজার বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় থাকে না, মজার বিষয়গুলো আসলে শুধু স্টুডেন্ট থেকে মজাই দেওয়া যায়। আচ্ছা, এখানে স্যামুয়েল জনসনের তাহলে কি লিখেছেন? উনি লিখেছেন প্রিফেস টু শেক্সপিয়ার, কিন্তু মনে রাখতে হবে আমাদের কি প্রিফেস দিয়ে আরো দুটি আছে, একটা হচ্ছে জন ড্রাইডেনের লেখা, সেটা হচ্ছে প্রিফেস টু দা ফেবলস, আর একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আছে, তিনি রোমান্টিক পিরিয়ডে, তিনি লিখেছেন হচ্ছে প্রিফেস টু দা লিরিক্যাল বালাডস। এই দুটো কথা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সামনের দিকে চলে যাব স্যার, একটু খেয়াল করবেন। এটা গেট রয়েছেন, গ্রেট, তিনি কি লিখেছেন? তিনি একজন ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন, জার্মানিতে। তার বিখ্যাত ওকে, তার এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই, শুধু তার কোটেশনটা মনে রাখতে পারেন, ম্যান আর সো লং হি স্ট্রাইভস, এই কথাটা শুধু মনে রাখতে পারেন, আর কিছু মনে রাখতে হবে না আমরা। আচ্ছা, হেনরি ফিল্ডিং, এটা খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক। হেনরি ফিল্ডিং সম্পর্কে আপনাকে জানতে হবে, হেনরি ফিল্ডিং এর লেখা পরীক্ষা আসেই, সেগুলো আমরা পড়বো। একটু খেয়াল করবেন, আমরা তার ফেমাস নোবেল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তার পেন নাম, একটু খেয়াল করেন, এটা আমাদের দরকার নেই। তার ফেমাস নাটক কোনগুলো আছে সেটা একটু দেখি, সেটা হচ্ছে ট্রাজেডি অফ ট্রাজেডিস, দ্য ট্রাজেডি অফ ট্রাজেডিস। এরপরে হচ্ছে দ্য মডার্ন হাজবেন্ড, এটা পড়বেন, দ্য মডার্ন হাজবেন্ড এটা পড়বেন। দ্য মক ডক্টর, এটা পড়বেন। এরপর হচ্ছে রেফ আপন রেফ, এটা পড়বেন, রেফ আপন রেফ, এটা পড়বেন। আচ্ছা, তার নোবেল রয়েছে কয়েকটা, এটা হচ্ছে টমাস জন, অ্যামিলিয়া, জোসেফ অ্যান্ড্রেস, এটার একটা দরকার নেই, এটা একটা পরীক্ষা আসবে না। আচ্ছা, এটা মনে হয় কোথায় যেন দেখেছিলাম, টমাস জনস, এটাকে দেখতে, সেটা একটু দেখতে পারেন। হেনরি ফিল্ডিং এর এখানে আর তেমন কিছু নেই, আমরা চলে যাব অলিভার গোল্ড স্মিথের কাছে। অলিভার গোল্ড স্মিথ হচ্ছেন, তার বিখ্যাত লেখা কোনটা কোনটা পরীক্ষা এসেছে, এই যে দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, এরপরে হচ্ছে দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে এখানে দ্য ট্রাভেলার, এটা পড়বেন, দ্য ট্রাভেলার। এরপরে পড়বেন, দরকার নেই, এইটা দেখবেন কোটেশনটা, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস, খুবই ইম্পর্টেন্ট, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস। সো এই অলিভার গোল্ড স্মিথের এই লেখাটা কিন্তু পরীক্ষা আসে, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস। ওকে, এরপরটা চলে যাব আমরা এখানে, আর থমাস কে রয়েছেন, তিনি হচ্ছে, তার লেখার মধ্যে আমরা পড়বো হচ্ছে তার ইলিজি রয়েছে, শোকগাথা যে লেখাগুলো সেগুলোকে ইলিজি বলা হয়। আমরা লিটারি টার্ম যখন পড়বো তখন এগুলো জানার চেষ্টা করব। এখানে আমরা দেখবো হচ্ছে আমরা ওকে, এইটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ফুল মেনি ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট এয়ার, এটা আমরা মনে রাখবো। আরেকটা হচ্ছে আহ এখানে উম এখানে আর কিছু দরকার নেই, শুধু আমরা মনে রাখবো তিনি ইলিজি টাইপের, এইটা দেখবো তাকে গ্রেভিয়ার্ড পোয়েট বলা হয়, কারণ তিনি শোকগাথা টাইপের লিখতেন, তো গ্রেভিয়ার্ড মানে হচ্ছে কবর, তো তাকে গ্রেভিয়ার্ড কবি কবি বলা হয় আর কি। ওই যে জসিমউদ্দিনের একটা লেখা আছে না, এইখানে তো দাদির কবর, ওরকম আর কি লেখা লিখতেন, ইমোশনাল। এডমন্ড বার্ক রয়েছেন, এডমন্ড বার্কের ক্ষেত্রে আমরা, তিনি হচ্ছে তার স্পিচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকা, এটা দেখবো। আর একটা হচ্ছে, আর দরকার নেই, তার ফেমাস বুক, ফেমাস কোটেশন, এগুলো দরকার নেই, তার ফেমাস বুকটা আপনারা দেখতে পারেন, রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স, রিফ্লেকশন অন দ্য রেভলিউশন অন ইন ফ্রান্স, শুধু এটা দেখতে পারেন, এর থেকে গুরুত্বপূর্ণ আর তেমন কিছু নেই। এরপরে এডওয়ার্ডেরটা দরকার নেই, এডওয়ার্ড বাথ, আহ ল্যাডলির দরকার নেই। এরপর হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, এটা পড়তে হবে, স্যার ওয়াল্টার স্কট, এটা পড়তে হবে। তিনি স্কটিশ, খেয়াল করতে হবে, স্কটের, কিন্তু তিনি ইংরেজ না, ফেমাস স্কটিশ হিস্ট্রিক্যাল নভেলিস্ট এন্ড পোয়েট ছিলেন, মানে উপন্যাসও লিখতেন, কবিতাও লিখতেন।
তার বিখ্যাত কাজের মধ্যে আমরা কোনটা পড়বো, সেটা হচ্ছে প্যাট্রিয়টিজমটা পড়বো, দ্য লেডি অফ দ্য লেক এটা দেখবো, এবং হচ্ছে আহ না, আর দরকার নেই। আর তার টাইটেল হচ্ছে, তিনি হচ্ছে, টাইটেল মানে হচ্ছে উপাধি, ফাদার অফ দ্য রিজিওনাল অ্যান্ড হিস্ট্রিক্যাল নভেল, এটাকে বলা যায়। আর দরকার নেই এখানে। সো স্যার ওয়াল্টার স্কট, ইনি যে স্কটল্যান্ডের একজন ঔপন্যাসিক এবং কবি, এটা মাথায় রাখবো। এবার হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে আমরা সবাই চিনি, তিনি ফাদার অফ ইকোনমিক্স, ক্লাসিক্যাল ইকোনমিক্স এর জনক, ইকোনমিক্স বা ক্লাসিক্যাল ইকোনমিক্স এর জনক। এরপরে হচ্ছে আমরা তার কয়েকটা থিওরি সম্পর্কে আমাদের ধারণা ধারণা তো নিশ্চয়ই আছে। বেস্ট নোন ফর টু ক্লাসিক্যাল ওয়ার্ক, একটা হচ্ছে দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস, আরেকটা হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার। ওকে, আরেকটা হচ্ছে আহ, এই যে নিচের গুলো দেখবো আমরা, দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, আমেরিকান ইকোনমিস্ট পল স্যামুয়েলসন, এবং ওন দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স কত সালে, 1770 সালে। এটা পড়বো। তাহলে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স এবং আমেরিকান ইকোনমিস্ট পল স্যামুয়েলসন, তাকে বলা হয়। তাহলে ইকোনমিক্স এর জনক হচ্ছে আমরা বলতে পারি অ্যাডাম স্মিথকে, কিন্তু আধুনিক অর্থনীতির জনক বলতে হবে স্যামুয়েল পল স্যামুয়েলসনকে। এবং তিনি, এই স্যামুয়েলসন কিন্তু নোবেল বিজয় করেছেন ইকোনমিক্সে, সেটা হচ্ছে 1770 সালে। তাহলে আমরা এখানে শুধু দুইটা জিনিস মাথায় রাখবো, একটা হচ্ছে অ্যাডাম স্মিথ, তিনি হচ্ছে অর্থনীতির জনক এবং ক্লাসিক্যাল অর্থনীতির জনক, কিন্তু পল স্যামুয়েলসন ইনি হচ্ছে আধুনিক অর্থনীতির জনক, এবং তিনি নোবেল পেয়েছেন ইকোনমিক্সে কত সালে, 1970 সালে। আচ্ছা, এখানে তার একটা লেখা আমরা মনে রাখতে পারি, দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস, এটা। আর মোটামুটি আমাদের দরকার হবে না। আমরা ভলতেয়ারকে দেখতে পাচ্ছি। ভলতেয়ার তিনি কিন্তু জন্মগ্রহণ করেন প্যারিসে, ফ্রান্সে। আমরা ভলতেয়ারের একটা বই দেখতে পাচ্ছি কয়েকটা, তার মধ্যে পরীক্ষা আসে হচ্ছে এসে অন মোরাল স্পিরিট অফ নেশন, এতটুকু। আর তার ইয়াগুলো, মানে উক্তিগুলো পরীক্ষা আসে, সেটা হচ্ছে প্রিজুডিস ইজ দ্য রিজন অফ ফুল, এটা পড়তে পারেন। এটা পড়তে হবে, ইফ গড ডিড নট এক্সিস্ট, যদি সৃষ্টিকর্তা না থাকতো, ইট উড বি নেসেসারি টু ইনভেন্ট হিম, তাহলে প্রয়োজন হইতো তাকে আবিষ্কার করার। এটা একটা গুরুত্বপূর্ণ লেখা। আর পড়াটা লাগবে না, এই দুটো জানলেই হবে ভলতেয়ার থেকে। এই তো, ভলতেয়ার পর্যন্ত শেষ। আমাদের মোটামুটি শেষ হলো আজকে। এখন আপনাদের কারণে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, সেখান থেকে আমি কথাবার্তা বলার চেষ্টা করব। মূলত লিটারেচার ক্লাসগুলো নেওয়া আমার জন্য একটু টাফ, বিকজ হচ্ছে স্লাইড গুলো এডিট করার মতো সময় আমার কাছে পাওয়া যায় না। কারণ হচ্ছে আপনি গ্রামাটিক্যাল পার্টটা বা হচ্ছে ভোকাবুলারি পার্ট বা আদার্স পার্ট গুলো আমার কাছে সব স্লাইড করা, সবকিছুই করা, কিন্তু লিটারেচার পার্ট গুলো আমার কাছে আসলে স্লাইড গুলো রেডি না। আর যেগুলো রেডি আছে সেগুলো আবার এডিট করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, মানে এটার পিছনে সময় যেটা দেওয়া দরকার সাধারণত সময় আমি দিতে পারছি না। তো যতটুকু সম্ভব হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ইনপুট করার, সবই ইনপুট করেছি। আপনি ইংরেজি সাহিত্য পড়ে শেষ করতে পারবেন না যদি আপনি এটাকে কনসাইজ না করেন, প্রিসাইজ না করেন। আমি সেই কাজটাই করে দিয়েছি আপনাদেরকে, কনসাইজ করে দিয়েছি, প্রিসাইজ করে দিয়েছি। তো আপনাকে সেটা পড়তে হবে। আর ক্যারিয়ারের যে বইটা আছে, লিটারেচারের যা যা আছে সেগুলো পড়লেই মোটামুটি আপনি পরীক্ষায় কমন পাবেন। লিটারেচারের যারা স্টুডেন্ট না, তারা সবাই মোটামুটি লিটারেচারে 8, 9, 10 এটা পায়। এটা পাইলেই মোটামুটি এনাফ 15-এর মধ্যে। তো এই ছিল কথাবার্তা স্যার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শুনবো, আর প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।